বাংলার বাঙালিদের নববর্ষ নিয়ে কত কথা যে বলা যায় সে আমি জানি না। এর আগে এই নিয়ে অনেক লেখালেখি বিভিন্ন জায়গাতে লিখেছি, বিভিন্ন পত্রপত্রিকার অনুরোধে তাদের লেখা পাঠিয়েছি। কিন্তু এখানে আমাদের একটা আলাদা ব্যাপার এসে গেছে, সেটা হচ্ছে যে প্রবাসী বাঙালির। সুতরাং প্রবাসীর কথা একটু বলতে হবে। আর শুধু প্রবাসীর কথা তো নয়, প্রবাসীর কথার সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই একটা সেই নস্টালজিয়ার ব্যাপারটা এসে যায়। কিন্তু প্রথম একটা কথা সবসময় মনে এসে যায়, সেটা হচ্ছে যে বাঙালিদের ক্ষেত্রে কেবল বলা হয় যে বাঙালিদের নাকি 12 মাসে 13 পার্বণ। এই কথাটার মধ্যে একটু খোঁচা আছে। তো আমি জানি না অবশ্যই সেই খোঁচাটা কারা শেষ পর্যন্ত তুলেছিল এবং কারা দিয়েছিলেন শেষ পর্যন্ত। কিন্তু কথাটা খুব একটা খোঁচা থাকলেও মিথ্যেও বোধহয় নয়। আর শুধু যে 12 মাসে 13 পার্বণ তাই না, এখন 13 ছাড়িয়ে যে কত হয়ে গেছে, আমি সেসব কথা একটু একটু করে আসবো। তারপর দেখলাম যে একটু করে লিখে নেওয়াই ভালো। বলতে গেলে তাহলে একটা সুবিধা হয় যে কথাগুলো অন্যরকম ভাবে এসেও যায়। তো আমি সেই জন্য যেটু একটু লিখেছি সেটা একটু পড়ে শুনিয়েও দিচ্ছি। একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু প্রবাস থেকে এই ব্যাপারটা হচ্ছে আমাদের, প্রথমে আমাদের কিন্তু জানতে হবে যে দেশের তুলনায় প্রবাসের মাটি কিন্তু অনেক বেশি কঠিন। একদিন আমরা তো সকলেই এখানে প্রবাসের হাতছানি, উন্নত জীবন, এই সমস্ত আশায় তৃতীয় বিশ্বের ছেলে মেয়ে হিসেবে আমরা এখানে চলে এসেছিলাম। ইংল্যান্ডে, আমেরিকাতে ছেলেমেয়েরা পৌঁছে গিয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে। তারপরে কিন্তু সেই জীবন একটু একটু করে শিকড় বাকড় চালিয়ে যেতে শুরু করেছিল সকলে। তারপর দিন যায় দিন যায়। তারপর একদিন যখন হঠাৎ একটু ঝাঁকানি খেয়ে আমরা টের পেলাম, আরে কতদিন হয়ে গেল দেশ ছেড়ে চলে এসেছি, আমাদের নামের আগে একটা প্রবাসী বলে একটা ছাপ্পাও পর্যন্ত পড়ে গেছে। তখন আমরা দেখি আমাদের জন্য বেশ, দেশের জন্য যেন বড্ড বেশি বুক টনটন করছে। কিন্তু তখন তার শেকড় বাকড় উপরে চলে তো যেতে পারি না, দেরি হয়ে গেছে। তখন তখন দেখি আমাদের এদিকেও টান, আবার ওদিকেও টান, আর সব মিলিয়ে সে যে কি এক টানা পড়েন। আসলে দেখলাম বিদেশের কঠিন মাটিতে আমাদের এই জীবনযাপন এরকম ভাবেই চলবে। তারপরেই একটু একটু করে দেখলাম যে আমরা বাঙালি থাকতে থাকতেও আমাদের কি একটা যেন সব ভাষাভাষীর সঙ্গে, অন্য দেশের মানুষের সঙ্গেও আমাদের বেশ একটু মিলমিশ হয়ে গেছে। কিন্তু যত মিলমিশই হোক আর যাই হোক না কেন, এটা তো আমরা জানি যে আমরা বিশেষ করে আমাদের বাঙালিদের সংস্কৃতি ছাড়া আমাদের কিছুতেই চলে না, কিছুতেই চলে না সংস্কৃতি ছাড়া। কিন্তু সংস্কৃতি তো শুধু একরকম নয়। সংস্কৃতি মানে কত রকম, কত বিষয় সংস্কৃতি। সংস্কৃতি মানে কি শুধুই সঙ্গীত, শিল্প, সাহিত্য, নাটক, চলচ্চিত্র, কাব্য? তাহলে এই যে ধর্মীয় উৎসব, অনুষ্ঠান, পুজো, নববর্ষ, রথের মেলা, দোল, চড়ক, গাজন, নীল পুজো, আম্বারণী, জন্মাষ্টমী, ঝুলন, হ্যাঁ, তখন ভাবে হায় রে বাঙালি, বাঙালিত্ব যে অনেকটাই মাঠে মারে যাবে এ সমস্ত যদি না থাকে। তাহলে কি বাঙালির সেই কালচার বলতে হবে আরো বিস্তৃত, আরো ছড়ানো? আমি তো বলি হ্যাঁ তাই, তা তো বটেই। এই যে রবীন্দ্র নজরুল, শরৎ থেকে শুরু করে বছর ভোর যে সমস্ত জন্মজয়ন্তী পালন, বিশেষ করে দেশে যেগুলো হয়, শহরগঞ্জ অতিক্রম করে এখন অলিতে গলিতে হয়েছে বইমেলা। ইদানিং তার সঙ্গে পাল্লা দিয়েই চলছে কোথায় গান মেলা, নাটক মেলা, চলচ্চিত্র উৎসব, নাট্যমেলা, লিটল ম্যাগাজিন মেলা, চর্মশিল্প, বাসন, বাংলার তাঁতের শাড়ি, বাঁকুড়ার মৃৎশিল্প, পুরুলিয়ার ছৌ নাচ। এর ধারাবাহিকতা দিতে গেলে আর শেষ হবে না, সত্যি কথা বলতে কি। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে কি এটাও তো উল্লেখ করা উচিত যে বাঙালির রান্নার যে সংস্কৃতি, এই যে কলাইয়ের ডাল পোস্ত থেকে শুরু করে পৌষ মাসে পিঠে পুলি পর্যন্ত। আচ্ছা না, ঠিক আছে, এত কিছু বলবো না, কিন্তু এটুকু উল্লেখ করতেও হবে। আচ্ছা, ঝগড়া, এই যে ঝগড়াও কি বাঙালির একটু সংস্কৃতি নয়? না না না, আমি সেই লাঠালাঠি মারামারি এসব ঝগড়ার কথা বলছি না। এক ধরনের রুচিশীল, একটু টক ঝাল মিষ্টি নোনতা এসব ঝগড়াও তো বাঙালির আছে নাকি? অবশ্য দিনে দিনে কি যেন মাঝে মাঝে মনে হয়, এই নববর্ষের কথা বলতে গিয়েও তখন মনে পড়ে যায় যে কোথায় যেন বাঙালি ইদানিং বড্ড বেশি একটু আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, স্পর্শকাতর হয়ে উঠেছে, অসংযমী হয়ে যাচ্ছে তাদের ঝগড়ার ব্যাপারে। ঝগড়ার মধ্যে যে একটা সংস্কৃতি ছিল, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়,
এগুলি যেন আস্তে আস্তে একটু একটু করে মনে যেন ফুরিয়েই গেছে মাঝে মাঝে আমার মনে হয়। তো যাই হোক, আমরা তো এসব কথা বেশি বলবো না, আমরা তার বদলে আসলে শেষ পর্যন্ত ফিরে যাবো সেই সংস্কৃতির জায়গাতেই। তো বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ, এই কথাটা বলতে গিয়ে আমার কিন্তু একটা কথা প্রথমে মনে এসে যায়, এ কিন্তু বাঙালি শুরু করেনি আসলে, কিংবা আমাদের হিন্দু ধর্মে কেউ শুরু করেননি। সূচনা করেছিলেন মোগল সম্রাট আকবর শাহ। হ্যাঁ, ঐতিহাসিকরাই সে কথা জানিয়েছেন। বাংলার সুবেদারকে সম্রাট আকবর যখন তাদের নিজস্ব বাৎসরিক শুভারম্ভের দিন ঠিক করতে বললেন, আকবর তখন অনুরোধ করেন যে হ্যাঁ ঠিক আছে, এই পয়লা বৈশাখের দিন থেকে সেটা শুরু হোক। বঙ্গ সংস্কৃতির প্রতি তাঁর একটা অন্য ধরনের অনুভূতি ছিল, শ্রদ্ধা ছিল। 1500 খ্রিস্টাব্দের মাঝামাঝি থেকে 1600 খ্রিস্টাব্দের গোড়ার দিক পর্যন্ত আকবর শাহ কিন্তু এটাকে চালিয়ে যেতে বলেছিলেন। তিনি নিজে মুসলমান হলেও আকবর কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে সমস্ত রকমের সম্পর্ক, এমনকি বিবাহের প্রচলনও করেছিলেন। পয়লা বৈশাখ আমাদের নববর্ষ, তাই সব বাঙালির, হিন্দু মুসলমান উভয়ের ধর্ম কিন্তু সেখানে বাধা হয়নি। প্রবাসে বিশেষ করে বলা ভালো, আমাদের এখানে বিলাতে, ইংল্যান্ডে, এখানে কিন্তু বাংলাদেশিরাও একটা নববর্ষ পালন করেন। তার নাম বলেন বৈশাখী মেলা। সেই বৈশাখী মেলাতে কিন্তু পিঠেপুলি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের আয়োজন, নাচ গান ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হয়ে আসে সেখানে, এবং হয়ে আসছেও। তবে আমাদের, অর্থাৎ ভারতীয় বঙ্গ সন্তানদের বাংলার নববর্ষ কিন্তু একটু স্বাতন্ত্র্যে চিহ্নিত। বিভিন্ন জায়গায় বাঙালি নানানভাবে তার প্রস্তুতি নিয়েছে। আমাদের এদেশেও তার স্মরণে উপস্থাপনায় একটা দেশীয় আবহ রচনার কিন্তু উদ্যোগ দেখা যায় আমাদের এখানে। নস্টালজিয়ার মাধ্যমে প্রথমে প্রবাস থেকে শুরু করে তারপরে একটু একটু করে বিভিন্ন অন্যান্য জায়গা, সেখানকার বিশেষত্ব, সেখানকার নিজেদের পরিচিতি, এই সমস্ত নিয়েও কিন্তু একটা নববর্ষের উদ্যোগ এবং আয়োজন তখন শুরু হয়ে যায়। হ্যাঁ, প্রকৃতির নিয়মে কিন্তু আমাদের এই দূর প্রবাসও হিসেব করে দেখবেন যে বাংলা নববর্ষ কিন্তু হচ্ছে আসলে প্রথম আমাদের উৎসব। তার কারণ হচ্ছে, এটা তো, এই দেশটা তো 6 ঋতুর দেশ না, এটা হচ্ছে 4 ঋতুর দেশ। বর্ষা নেই, আর তাছাড়া শরৎ আর হেমন্ত একসঙ্গে মিলে হচ্ছে অটাম, আর এখন হচ্ছে বসন্তকাল। মার্চের শেষ থেকে সময় 1 ঘন্টা করে পিছিয়ে যেতেই দিন বড় হয়ে গেল। তারপরে কি দেখলাম আমরা? মোলায়েম রোদ, ঝরঝরে হয়ে উঠেছে মাঠ, বাগান, পার্ক, প্রান্তর, নিবিড় অরণ্য। গাছে গাছে পাতা ফুলে ফুলে ছয়লাভ হয়ে গেল দেশটা। ড্যাফোডিল, হায়াসিন, চেরি ব্লসম, ম্যাগনোলিয়া, গোলাপ, টিউলিপ, পাখির ঝাঁক ডানা মেলল আকাশে। গভীর নীল আকাশ খড়ির দাগ টেনে টেনে পাল্টে যাচ্ছে। আকাশের ঠিকানা পাল্টাচ্ছে জেট প্লেন, কিন্তু এবছরে নয়। এবছরে করোনার প্রকোপে সব গেছে বন্ধ হয়ে, কিন্তু তার একটা আবার অন্যরকম সৌন্দর্য তৈরি হয়েছে। প্রকৃতি কিন্তু নিজেকে নিজের মতন সাজিয়ে নিয়েছেন অন্যরকম ভাবে। যাক, সে কথা যাক, আমাদের তো শেষ পর্যন্ত আমাদের আসতে হবে তো নববর্ষের কথায়। আর যাই হোক না কেন, আমরা কিন্তু মনে মনে সেই একটা শুনতেই পাচ্ছি যে এদেশের এখন 4র্থ মাস, বাঙালির চৈত্র সংক্রান্তি ওদিকে শেষ হয়ে গেছে, এদিকে বাংলাদেশে এসে গেছে আমাদের বৈশাখ। সুতরাং নববর্ষ মনে মনে কিন্তু সেই চলছে, মুছে যাক জরা, ঘুচে যাক গ্লানি, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তবে না, এদেশে অবশ্য বাঙালির নববর্ষে অগ্নি স্নানের মতন গরম তো পড়বে না। বড় মিঠে আবহাওয়া এখন এখানে, এই অশান্ত বসন্তে। ঝিরঝিরিয়ে হাওয়া বইছে, 8টার আগে সন্ধে হয় না। উৎসবের আয়োজন খানিকটা যেন এখানে প্রকৃতি করেই দেয়। তারপর সপ্তাহান্তে এক সন্ধ্যায় আমাদের হবে বর্ষবরণ। যেমন হয়, মহড়াগুলো তার চলছিল অনেক আগে থাকতেই। সব প্রবাসী তো সঙ্গীত, শিল্প, সাহিত্য, নৃত্য, নাটক এসবে নিবেদিত প্রাণ কিছু নারী পুরুষ তো থাকবে বটেই। তারা নিজেরা চর্চা না করলেও বাড়িতে, স্কুলে, ক্লাবে, পাড়ায় বাঙালি সেখানে কিছু না কিছু উৎসব তো করবে, তার কারণ সংস্কৃতি।
হয়তো কেউ কোনোদিন গান করেনি, হয়তো কবিতা লেখেনি, হয়তো সিনেমাতে, হয়তো কোনো ছবিতে নাটকে পাঠও করেনি, কিন্তু এমন কি হতে পারে? বাঙালির ক্ষেত্রে এমন হয় না। সুতরাং প্রবাসে তখন কি হয়, নিজেদের আইডেন্টিটি ধরে রাখার জন্য তারাই তো সবাই ভরসা, সকলেই তো ভরসা, তারা সকলেই মিলে একসঙ্গে নেমে পড়েছেন। তাছাড়া শেষ পর্যন্ত একটা হিসেব করে দেখুন, সংস্কৃতি তো সত্যি কথা বলতে কি আমাদের সেই আঠা, যা জোড়া লাগিয়ে দেয় মানুষের জাত গোত্র সকলের সঙ্গে, সবাইয়ের সঙ্গে একসঙ্গে, সকলকে। সংকীর্ণতার মধ্যে সাময়িকভাবে মানুষ হয়তো ভুলে থাকতে পারে, কিন্তু ভাবের আদান প্রদান তো শেষ পর্যন্ত ঘটে তাদের ভাষা দিয়ে। প্রবাসের অনুষ্ঠানে তাকেই দিব্যি তখন কাজে লাগিয়ে ফেলেন পার্টি উদ্যোক্তারা। তারপর হয় ঋতুরঙ্গ, কখনো হয় বসন্ত বন্দনা। এদেশে তো বিশেষ করে হবেই, তার কারণ হচ্ছে এদেশে বসন্তই তো প্রধান। তখন অংশগ্রহণ করেন যারা, তারা সকলেই কতদিন হয়ে গেছে ওদের দেশে থাকেন, তাদের কেউ কেউ থাকেন নেপথ্যের কারিগর, কেউ কেউ চলে আসেন সামনে। আবার যারা দেশে বিদেশে অনেক সময় পিছনে থাকেন, এখানে তারাও কিন্তু মঞ্চে আসীন হয়ে যান নিজেকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখার জন্য। এই বর্ষবরণের অনুষ্ঠান মাথার দিব্যি তো কেউ দেয়নি, তা সত্ত্বেও বাঙালি নিজেই উদযাপন করে তার নিজের জন্য। সুতরাং প্রবাসের মধ্যেই এরপরে দেখা যায়, যদি একজন লেখককে পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। লেখক দিব্যি ধুতি পাঞ্জাবি পরে টরে আবার চলে গেলেন, গিয়ে অনুষ্ঠানে প্রথমে সভাপতির ভাষণ দেবেন। আর ভাষণ দিতে গিয়েই লেখক প্রথমে জিজ্ঞেস করেন, আচ্ছা বলুন তো, এটা আমাদের বাংলা নববর্ষের কত বছর হলো? তখন দেখা যায় যে আস্তে আস্তে একটু একটু করে আমাদের কিন্তু প্রেক্ষাগৃহের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে, তাই তো, কত হবে সাল। এটা তো স্বাভাবিক, কিছু করার নেই। তার কারণ হচ্ছে যে আমরা তো ইংরেজি বছর বছর ধরে বলতেই তো অভ্যস্ত, ইংরেজিটাকেই তো আমরা বেশি বলি, সেটাই জানি আমরা। তার সঙ্গে কত বছর এদিক ওদিক করলে শেষ পর্যন্ত বাংলা নববর্ষ, বাংলা সালটা হচ্ছে আমাদের কি মনে থাকে? থাকে না। যাই হোক, এবছরটা বলে দিই, এবছর হচ্ছে 1426। সুতরাং 1426-এর একটা অনুষ্ঠান শুরু হবে। আমাদের বাঙালিরা থাকলে সেখানে ক্লাব হয় একটা করে, অমুক তমুক কিছু না কিছু একটা কালচারাল অ্যাসোসিয়েশন তৈরি হয়। আস্তে আস্তে একটু করে বড় হয়, বড় হতে হতে তারপর ভাঙে। আমরা ভাঙাটাকে বড় করে দেখি, কিন্তু একটা জিনিস আমরা মনে রাখি না, ভাঙে বলেই তো আর একটা করে তৈরি হয়, ভাঙে বলেই কিন্তু আসলে গড়ে। যাই হোক, এরকম ভাবে বিভিন্ন, একটা দেশ মানে তো শুধু একটা শহর নয়, শহরে গঞ্জে মফস্বলে, ছোট শহরে বড় শহরে বিভিন্ন জায়গাতেই দেখা গেল দুর্গাপুজো যেরকম হয়, রবীন্দ্র জয়ন্তী যেরকম হয়, অন্যান্য পুজো পাজা যেরকম হয়, ঠিক সেরকম ভাবে নববর্ষও শুরু হয়ে গেল। এরপর দেখা গেল নববর্ষের অনুষ্ঠান শুরু হচ্ছে, 6টার মধ্যে বেশ হল ভর্তি, লেখক এসে উঠে পড়েছেন। কেন, লেখকের তো অন্য কোনো কাজ নেই, লেখকেরা হচ্ছে ঘরে খেয়ে বরে মোষ তাড়ানোর মানুষ। তারা গিয়ে তখন গল্প টল্প শুরু করলেন, কথাবার্তা বলতে শুরু করলেন একটু করে, তার মধ্যে একটু একটু করে বেশ নিবিড় দক্ষতায় বাঙালিদের মনোযোগ আকর্ষণ করে নিতে পারেন লেখক। হ্যাঁ, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সামনে তো অনুষ্ঠান চলছে, গান বাজনা হচ্ছে, ঋতুরঙ্গ হচ্ছে, নাচ হচ্ছে, কিন্তু এই সংস্কৃতির চর্চায় কিন্তু সম্পৃক্ত হয়নি একটা অন্য দল, তারা হচ্ছে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা। তারা ঠিক জানেও না যে আজকাল এখন এই ব্যাপারটা কি হচ্ছে, কেন হচ্ছে। ওরা যে প্রজন্মের, তাই তো জানার কথাও নয়। বাংলা আর বাঙালি নামটা ওরা জানে, তাছাড়া আর কিছুই না। নববর্ষের তো কোনো ওদের অনুভূতি নেই, কি করে থাকবে? ওরা তো জানেই না যে বাংলা বাঙালি কে, কোথায়, কেন। তার জন্য ওদের দোষ দেওয়ারও কিছু নেই, আর আমাদেরও দোষ কিছু নেই। তার কারণ ওরা হচ্ছে এক মিশ্র সংস্কৃতির প্রতিনিধির মতন এদেশে জীবনযাপন করে চলেছে। ওরা কিন্তু দুঃখীও নয়। আসলে এখন আমরা সবাই হয়ে গেছি কিন্তু গ্লোবাল সিটিজেন, ওরাও হয়েছে, আর আমরাও হওয়ার দিকে একটু একটু করে এগোচ্ছি। এক সময় প্রবাস ও বাঙালি নববর্ষ উদযাপন শেষ হয়। দেশে এখন খুব গরম, এদেশে সন্ধ্যার পরে এখনো কিন্তু হিমেল হাওয়া। তারপর আমাদের গাড়ি চালিয়ে সবাইকে তো দূর দূর জায়গাতে ঠিকানাতে ফিরতে হবে। হঠাৎ কখনো মনে আসে নিজের পরিচিতি, নিজের দেশের কথা,
নস্টালজিয়ার কথা তো একটু আগেই বলেছি। না, পরে ভেবে দেখি দূরপ্রবাসে চলে এসেছি বলে ক্ষতি তো কিছু হয়নি, কিছুই ক্ষতি হয়নি। একটু মন খারাপ হতে পারে মাঝে মাঝে, তার বেশি আর কিছু না। এদেশে তো তবু আমাদের একটা স্মরণের অবকাশ আছে, নববর্ষ পালনের ইচ্ছে আছে, আবেগ আছে। দেশের মানুষ বড্ড ব্যস্ত, এমনকি দেশের মানুষদের নিজেদের দিকে যেন তাকানোরও সময় নেই। আমার নিজের অভিজ্ঞতা তো বলে দেশের নববর্ষ হয় খবরের কাগজে আর দূরদর্শনের পর্দায়। আমরা দূর বিদেশের চাতক পাখি, বছরের প্রথম দিনে আমরা নিজেদের থেকে নিজেদের আমাদের ভেতরে গান ভেসে আসে, মনে হয় যেন চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। এটা আমাদের বাঙালির তৃষ্ণা, আমাদের বাংলাদেশের তৃষ্ণা। বছরের প্রথম দিন থেকে শুরু করে তবু মনে মনে সবসময় যেন বলি চলুক, সারা বছর ধরে এরকমই চলুক।